এবার ফাইনালি সর্বশেষ অ্যাকশনের প্ল্যান নিয়েছে আওয়ামী লীগ। এবার দিল্লিতে নেতাদের সাথে শেখ হাসিনা 4 ঘন্টা ব্যাপী বৈঠক। সেই বৈঠক থেকেই দেওয়া হয়েছে নতুন কর্মসূচির ঘোষণা। এবার মহা আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনা। আগামী 2 দিনের মধ্যেই একই ভয়ানক প্ল্যান। স্বাধীনতার পক্ষে জয় বাংলা বলার অপরাধে আমাদের আজকে দিন যেরকম সত্য, রাত্র যেরকম সত্য, নেত্রী শেখ হাসিনা বাংলা মাটিতে আসবে, এটা তরম সত্য। কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। অনেক কথা আমরা স্টোরিজ বলতে পারি, এটা গোপন রাষ্ট্রের ইন্টারন্যাশনাল পলিসি মেকিং এর বিষয়। এমন হতে পারে আর্মি তাকে কাম করাবে। মহা ধুমধামে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো 23শে জুন 2026 সনে। আমার রাজনৈতিক বোধ এবং বুদ্ধি হওয়ার পর থেকে এরকম সশস্ত্র, এরকম রাজকীয় এবং এরকম আড়ম্বরপূর্ণ কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী আমার নজরে পড়েনি। বাংলাদেশে একটা কথা আছে, যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। খবর হচ্ছে চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু। গ্রেপ্তার হন একদিন আগে। তাহলে বোঝেন যে একদিন আগে গ্রেপ্তার হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে, পরদিন মৃত্যু। এটা কি এমনি এমনি? হয়তো কাকতালীয় ভাবে হইতে পারে, কিন্তু যখন ফরিদপুর থেকে খবর আসে যে ডিবি পুলিশের হেফাজতে ছাত্রলীগের একজন কর্মী মৃত্যু হয়েছে, পরিবার বলছে নির্যাতন, এবং এই ঘটনায় তদন্ত কমিটি হয়েছে, সেই ডিবি পুলিশের ওসিকে ট্রান্সফার করা হয়েছে, তখন বোঝা যায় না এই মৃত্যুগুলো স্বাভাবিক না। বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে শেখ হাসিনা সহ তার নেতাদের বিচারের কার্যক্রম চলছে, এর মাঝে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশও হয়েছে। সেই ট্রাইব্যুনাল নিয়ে দেশের ভিতরে যেমন বিতর্ক রয়েছে, সেই ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে, আন্তর্জাতিক মহলেরও উদ্বেগ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আওয়ামী লীগ নামে দেশে কোনো রাজনৈতিক দলই নেই, অথচ সেই দলকে ঠেকাতে নামানো হলো সেনাবাহিনী। 18,000-এরও বেশি পুলিশ সদস্য, বিজেপি। রাস্তায় রাস্তায় বসানো হলো কড়া চেকপোস্ট। অভিযান চলল দেশ জুড়ে। গ্রেপ্তার হলেন শত শত আওয়ামী লীগের কর্মী সমর্থক। শুধু প্রশাসনই নয়, মাঠে নামলো বিএনপি, জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলো। প্রথমে যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন, সেই ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আওয়ামী লীগ নামে দেশে কোনো রাজনৈতিক দলই নেই, অথচ সেই দলকে ঠেকাতে নামানো হলো সেনাবাহিনী। 18,000-এরও বেশি পুলিশ সদস্য, বিজেপি। রাস্তায় রাস্তায় বসানো হলো কড়া চেকপোস্ট। অভিযান চলল দেশ জুড়ে। গ্রেপ্তার হলেন শত শত আওয়ামী লীগের কর্মী সমর্থক। শুধু প্রশাসনই নয়, মাঠে নামলো বিএনপি, জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলো। উদ্দেশ্য একটাই, আওয়ামী লীগকে রুখে দেওয়া। কিন্তু দিন শেষে কি ঘটল? বড় কোনো নেতার উপস্থিতি ছাড়াই, বিশাল কোনো সমাবেশ না করেই আওয়ামী লীগ তার রাজনৈতিক উপস্থিতি সবচেয়ে বড় বার্তাটি দিয়ে দিল। এত সংকটের মধ্যেও কিভাবে সফল হলো আওয়ামী লীগ? ইতিহাসের এক অদ্ভুত সমীকরণ দেখল বাংলাদেশ। বর্তমান বিএনপি সরকার এবং তাদের সমমনা দলগুলো বারবার বলছে আওয়ামী লীগ নেই, কিন্তু সেই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সরকারের যে তৎপরতা দেখা গেল তা নজিরবিহীন। 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েন, হাজার হাজার পুলিশ ও বিজেপি সদস্যদের রাজপথে নামানো হলো। এই সব কিছুই আসলে কিসের ইঙ্গিত দেয়? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগ দৃশ্যত বড় কোনো মহাসমাবেশের ডাক না দিলেও তাদের অস্তিত্বের আশঙ্কায় বিএনপি সরকার ও জামাত এনসিপির মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। যখন একটি দলকে ঠেকাতে পুরো রাষ্ট্রযন্ত্র এবং সমমনা সব রাজনৈতিক দলকে মাঠে নামতে হয়, তখন জনমনে খুব সাধারণ একটি বার্তা পৌঁছায়। বার্তাটি হলো, মাঠে এখন বিএনপি জামায়াতের একমাত্র প্রধান প্রতিদ্বন্দ্বী এই আওয়ামী লীগই। আর এই বার্তাটি প্রতিষ্ঠা করতে পারাটাই ছিল আওয়ামী লীগের প্রথম এবং সবচেয়ে বড় কৌশলগত সফলতা। কিন্তু এত কঠোর নিরাপত্তা এবং বাধার দেয়াল ভেঙে দেশের বিভিন্ন প্রান্তে কি ঘটল? চলুন নজর দেওয়া যাক মাঠ পর্যায়ের বাস্তবতায়। ঢাকা, গোপালগঞ্জ সহ কিছু এলাকায় আত্মগোপনে থাকা নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন এবং প্রতীকীভাবে দিবসটি পালন করে।
কোথাও কোথাও তারা কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন। সবচেয়ে বড় চমকটি এসেছে ঝিনাইদহ থেকে। সেখানে এক আওয়ামী লীগ নেতাকে যখন পুলিশ আটক করতে যায়, তখন স্থানীয় নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এই একটি ঘটনায় প্রমাণ করে দলটি তৃণমূল কতটা চাঙ্গা এবং যে কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখাতে সক্ষম। বাংলাদেশের রাজনীতিতে সবসময় বলা হয় আওয়ামী লীগের মূল শক্তি তার তৃণমূল। শীর্ষ নেতৃত্ব যখন কারাগারে এবং আত্মগোপনে থাকে, তখনও তৃণমূলের এই শক্তি দলটিকে বাঁচিয়ে রাখে। বড় নেতার উপস্থিতি ছাড়াই স্থানীয়ভাবে এই প্রতিরোধ ও কর্মসূচি সফল করার দলটির জন্য একটি বড় সাংগঠনিক বিজয়। এবার আসা যাক বিএনপি ও জামায়াতের প্রতিক্রিয়া প্রসঙ্গে। আওয়ামী লীগকে রুখতে বিএনপি এবং জামায়াত পাল্টা মিছিল ও সমাবেশ করে, কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগ যেখানে বড় কোনো প্রকাশ্যে জমায়েতের ডাকি দেয়নি, সেখানে এই পাল্টা কর্মসূচির প্রয়োজন কেন পড়ল? এখানেই লুকিয়ে আছে আতঙ্ক ও ভয়। আওয়ামী লীগের তৃণমূলের নিঃশব্দ উপস্থিতি বিএনপি জামাত জোটকে এক ধরনের চাপে ফেলেছে। তারা ভয় পাচ্ছে যদি মাঠে সামান্যতম শূন্যস্থান তৈরি হয়, তবে আওয়ামী লীগ সেই সুযোগটি লুফে নেবে। এই আশঙ্কার কারণে তারা নিজেদের শক্তি প্রদর্শন করতে বাধ্য হয়েছে। কোনো বড় ধরনের সমাবেশ না করেও প্রতিপক্ষকে রাজপথে নামতে বাধ্য করাই আওয়ামী লীগের বড় সাফল্য। এই পুরো পরিস্থিতির মাঝেও একটি স্পষ্ট কণ্ঠস্বর বারবার ফিরে আসছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া এক বার্তায় দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের সঙ্গে ছিল, জনগণের সঙ্গে আছে, জনগণের সঙ্গেই থাকবে। জনগণের শক্তিতেই আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে, গণতন্ত্র ফিরিয়ে আনবে। শেখ হাসিনার এই বক্তব্যকে অনেকেই কেবল রাজনৈতিক কথার কথা মনে করেছিলেন, কিন্তু 23শে জুনের পর এই বক্তব্যের রাজনৈতিক ওজন অনেকটাই বেড়ে গেছে। বর্তমান বিএনপি সরকার কিংবা জামাত এনসিপি জোট যতই দাবি করুক যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, বাস্তবতা বলছে দলটিকে পুরোপুরি শেষ করা এতটা সহজ নয়। ইতিহাস সাক্ষী, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে জোর করে বা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে চিরতরে মুছে ফেলা যায়নি। আওয়ামী লীগ অতীতেও সামরিক শাসনের মুখোমুখি হয়েছে, শীর্ষ নেতাদের হারিয়েছে, কিন্তু বারবার ফিরে এসেছে এই তৃণমূলের ওপরই ভর করে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর ঘটনা সেই ঐতিহাসিক সত্যকে আবারও সামনে এনে দাঁড় করালো। তাহলে শেষ পর্যন্ত সমীকরণটি কি দাঁড়ালো? আওয়ামী লীগ কি সফল হলো? রাজনৈতিক কৌশলের দিক থেকে আওয়ামী লীগ সফল। তারা নিজেদের কোনো বড় ক্ষতি না করে প্রতিপক্ষকে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় ও দলীয় শক্তির অপচয় করতে বাধ্য করেছে। তারা প্রমাণ করেছে দৃশ্যত তারা মাঠের বাইরে থাকলেও দেশের রাজনৈতিক শক্তি এখনো তাদের কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। আপনার কি মনে হয় আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে বিএনপি জামায়াতের দুর্বলতায় কি প্রকাশ্যে এলো? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে শেখ হাসিনা সহ তার নেতাদের বিচারের কার্যক্রম চলছে, এরই মাঝে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশও হয়েছে। সেই ট্রাইব্যুনাল নিয়ে দেশের ভিতরে যেমন বিতর্ক রয়েছে, সেই ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে, আন্তর্জাতিক মহলেরও উদ্বেগ রয়েছে। একটা পয়েন্টে তো উদ্বেগ রয়েছে, সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনাল গঠিত মূলত 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, 1973 সালে গঠিত। সেই যুদ্ধাপরাধীদের জন্য গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কেন করতে হবে, আওয়ামী লীগ নেতাদের কেন বিচার করতে হবে? এই প্রশ্নের সমাধান এখন পর্যন্ত আমরা পাইনি। এটা যেমন ছিল, তেমনি ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম, আইনজীবীদের বিভিন্ন কার্যক্রম, প্রসিকিউশনের কার্যক্রম, শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবীর হো হো করে হাসতে হাসতে বলা আমি খুব কষ্ট পেয়েছি, এই ব্যাপারগুলো অনেক বিতর্ক তৈরি করেছিল। বিশেষ করে ওই রায়ের পরে হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যে উদ্বেগ প্রকাশ করেছিল, সেই উদ্বেগে এরকমটা মনে হওয়ার কারণই রয়েছে যে এই পুরো প্রসেসটা বিতর্কিত হচ্ছে কি না। এরকম আলোচনার মাঝেই এবার হাইকোর্টে রিট করা হয়েছে এই ট্রাইব্যুনালের মানে বৈধতা নিয়ে। এই ট্রাইব্যুনালকে অবৈধ ঘোষণা করতে হবে, এরকম একটা রিট করা হয়েছে। কি হচ্ছে আদতে? যদিও এই মুহূর্তেই বলে দেওয়া যায় যে এই রিট একদিনও টিকবে না, তারপরেও এরকম রিট হচ্ছে। এরকম মানে প্রতিকূল পরিবেশেই যদি এরকম রিট হয়, তাহলে অনুকূল পরিবেশে গিয়ে এই কর্মকাণ্ডগুলো কি আদৌ বৈধতা তার থাকবে? এই প্রশ্নগুলো বারবার উকিঝুঁকি দিচ্ছে। চলুন একটু হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ঘুরে আসি। কিভাবে রিট হলো, কে করলেন, কেন করলেন, এর পরিণতিই বা কি? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকারিতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে, হাইকোর্টে রিট করা হয়েছে, এটাকে অবৈধ ঘোষণা করার প্রসঙ্গ এসেছে। কিন্তু এই দেশে কি এই মুহূর্তে সেটা আদৌ সম্ভব? এই যে রিট করা হচ্ছে, যিনি রিট করছেন তিনি কি রাজনৈতিকভাবে বিপাকে পড়ে যাবেন না?
এই প্রশ্নগুলো সামনে আসছে। যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। এই ব্যাপারটা একটু জানি, চলুন আগে জানি। এই রিট দায়ের করা হয়েছে এবং মানে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ এই রিট দায়ের করেন। শুধু সুপ্রিম কোর্টের তিনি সিনিয়র আইনজীবী না, তিনি মুসলিম লীগেরও প্রধান। রিটে আইন সচিব সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে। রিট আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সম্পূর্ণ বিলুপ্তি চেয়ে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের বিচারের জন্য বিশেষ এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। ফলে 71-এর যুদ্ধবন্দীদের প্রত্যাবাসনের মধ্য দিয়ে এই আইনের মূল কার্যকারিতা শেষ হয়ে গেছে। আবেদনে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে আইনটিতে বেশ কয়েকবার সংশোধন আনা হলেও ট্রাইব্যুনাল এখনও বহাল রাখায় রাজনৈতিক অপব্যবহারের আশঙ্কা রয়েছে। অর্থাৎ এখানে মূলত দাবি করা হচ্ছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটাকে রাজনৈতিকভাবে অপব্যবহার করা হচ্ছে এবং ভবিষ্যতেও করা হতে পারে। ভবিষ্যতের ইঙ্গিতটা তিনি কি এভাবে দিলেন যে আজকে যারা শেখ হাসিনা কিংবা তার নেতাদের বিচার এই আদালতে করছে, কালকে সেটা যদি 100 বছর পরেও হয়, এই আদালতে যদি জীবিত থাকে, তাহলে এই আদালতে আবার এই আয়োজনের যারা মানে পেছনে রয়েছেন, আয়োজক যারা, তাদের বিচারের কার্যক্রম যদি পরবর্তী কোনো সরকার এই আদালতে করে, তখন কি হবে? একদিক থেকে এই ব্যাপারটা ঠিকই আছে বোধহয়, যে এটার রাজনৈতিক অপব্যবহার যেন না হয়, এই কারণে এটা বিলুপ্ত করার আবেদনটা। কিন্তু এই মুহূর্তে যেহেতু শেখ হাসিনা সহ তার নেতাদের বিচার এই আদালতে চলছে, এই মুহূর্তে এটা পাগলেও বিশ্বাস করবে না যে আদালত থেকে এরকম একটা রায় আসবে যে এই ব্যাপারে মানে কি বলবো, যে রুল জারি করা হলো, কেন এটা মানে বাতিল করা হবে না মর্মে সরকারের কাছে রুল জারি করে জানতে চাওয়া হলো, সেরকম কিছু ঘটবে না। আই থিঙ্ক মানে গতকালকে এই রিটটা করা হয়েছে, আজকের মধ্যেই এরকম একটা খবর চলে আসবে যে মানে শুনানিবিহীন এই আবেদন খারিজ করে দেয়া হয়েছে। সেদিকেই কি ব্যাপারটা যাচ্ছে? সেদিকেও যদি ব্যাপারটা যায়, তাহলে একটা প্রশ্ন আসে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রফেসর ইউনূসের কার্যক্রম, প্রফেসর ইউনূস সরকারের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, এগুলো নিয়ে যে এরই মাঝে আদালতে অনেকগুলো রিট দায়ের হয়েছে, এটা কি সিগন্যাল দেয় না যে এই দুঃসময়ে যদি এই ব্যাপারগুলো নিয়ে রিট হয়, তাহলে যারা রিট করছেন তারা যে সময়টাকে সুসময় মনে করবেন, তখন তাহলে কি অবস্থা হবে? এই প্রশ্ন উদয় হয় বোধহয়। আর এই প্রশ্ন উদয় হওয়ার সঙ্গে সঙ্গে একটা আতঙ্কজনক পরিবেশের সিগন্যালও কিন্তু দেয়। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। খবর হচ্ছে চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু, গ্রেপ্তার হন একদিন আগে। তাহলে বোঝেন যে একদিন আগে গ্রেপ্তার হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে, পরদিন মৃত্যু। এটা কি এমনি এমনি? হয়তো কাকতালীয় ভাবে হইতে পারে, কিন্তু যখন ফরিদপুর থেকে খবর আসে যে ডিবি পুলিশের হেফাজতে ছাত্রলীগের একজন কর্মী মৃত্যু হয়েছে, পরিবার বলছে নির্যাতন, এবং এই ঘটনায় তদন্ত কমিটি হয়েছে, সেই ডিবি পুলিশের ওসিকে ট্রান্সফার করা হয়েছে, তখন বোঝা যায় না এই মৃত্যুগুলো স্বাভাবিক না। ঠিক তেমনি ভাবে এখানে হয়তো কারাগারে মৃত্যু হয়েছে, কিন্তু গ্রেপ্তার থেকে শুরু করে এই কারাগারের পর্যন্ত তো পুলিশের হেফাজতেই ছিল, তাহলে তার মৃত্যু হলো কেন? এবং এইসব এই যে একদিন দুই দিন পর পর এই খবরগুলো যে আসলো, যেমন যে এই ফরিদপুরের ঘটনা তার একদিন দুই দিন পর আসলো, বা চট্টগ্রামের খবর, এইগুলি কিন্তু ভালো সিমটম না। সরকারকে বলা যাবে না যে তারা গুম খুন নির্যাতন নিপীড়ন করতেছে শেখ হাসিনার মতন, কিন্তু যতটুকু হচ্ছে সেটা কেন প্রশ্নবিদ্ধ হবে, সেটা নিয়ে কেন সরকার বিতর্কিত হবে? যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, তারা যদি অপরাধ করে থাকে সেই অপরাধের শাস্তি হবে। এবং আমি তো বলছি যে প্রয়োজনে বিচারগুলো যাতে দ্রুত হয় তার ব্যবস্থা করা উচিত, কিন্তু একটা মৃত্যুও যাতে এইভাবে অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রত্যাশিতভাবে, বিনা বিচারে মৃত্যু না হয়। বিশেষ করে যারা বিরোধী দল মত, এখন তো বলা হয় যে কারাগারে নাকি আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো নেতা কর্মীতে ভরে গেছে। এখন ঘুরে রেখে তাদেরকে খাওয়ানো, এটা তো সরকারের দায়িত্ব না। বিষয়টা হলো, যদি যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, আর যারা নিরপরাধী তারা ছাত্রলীগ করুক, আওয়ামী লীগ করুক, তাদেরকে ছেড়ে দিতে হবে। কিন্তু এই ঘটনাটা কেন? এই প্রশ্ন। এই খবরে যেটা বলা হচ্ছে যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক হাজতের মৃত্যু হয়েছে, তার নাম নুরুল আলম। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক। কারা কর্তৃপক্ষ বলছে আজ বুধবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন নুরুল আলম। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তাহলে অবস্থা এমনই, এবং তার বয়সও তো বেশি না খুব একটা। তো এরকম ঘটনা ঘটলো কেন? গতকাল মঙ্গলবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়। 2024 সালে চট্টগ্রামের সাতকানিয়া থানায় হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। দেখেন, একটা কথা বলি, আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনার শাসন আমলে
সে মানবাধিকার লঙ্ঘনের তো কোনো ইয়াত্তা নাই, ভারতের সাপোর্ট নিয়ে যা খুশি তাই করছে। এখন তো ধরেন ভারত পাশে নেই, পশ্চিমারা কিন্তু মানবাধিকারের ব্যাপারে এখনো মুখ খোলেনি, নতুন সরকারকে হয়তো সময় দিচ্ছে। কিন্তু এই ঘটনাগুলো যদি চলতে থাকে তাহলে কিন্তু এটা শেষ পর্যন্ত যখন জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ অন্যান্য মানবাধিকার সংগঠন যখন বিবৃতি দেওয়া শুরু করবে তখন এটা ভালো হবে না। সুতরাং যে ঘটনা পরপর মানে অল্প সময়ের ব্যবধানে বা অল্প দিনের ব্যবধানে যেটা ঘটলো ফরিদপুরে এবং এই চট্টগ্রামে, এগুলো ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত, দায়ী ব্যক্তিদের শাস্তি দেয়া এবং আর যাতে কখনো না হয় সেই পরিস্থিতির দিকে যাইতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, মহা ধুমধামে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো 23শে জুন 2026 সনে। আমার রাজনৈতিক বোধ এবং বুদ্ধি হওয়ার পর থেকে এরকম সশস্ত্র, এরকম রাজকীয় এবং এরকম আড়ম্বরপূর্ণ কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী আমার নজরে পড়েনি। বাংলাদেশে একটা কথা আছে, যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। মানে যার বিয়ে হবে সে হয়তো পৃথিবীতে আসেনি, সে হয়তো বিদেশে আছে, সে হয়তো বাড়িতে নেই, কিন্তু সারা বাড়ির আশেপাশের যারা লোকজন রয়েছে তারা খুব আনন্দে উদ্বেলিত। কি বিয়ে, কেমন বিয়ে, পর কেমন, পাত্রী কেমন, পাত্র কেমন, খাওয়াবে কি, টেনশনে পুরো গ্রাম অস্থির। এরকম ঘটনা যখন ঘটে তখন যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। আমাদের রাজনীতির অঙ্গনে এই প্রবাদটি এই প্রথম 2026 সনে এটি বাস্তবায়িত হলো। আমরা এটির মঞ্চায়ন দেখলাম এবং এটি খুব সুকৌশলে শেখ হাসিনা এবং তার দল জামাতের উপরে, রাষ্ট্রের উপরে, বিএনপির উপর এমনভাবে চাপিয়ে দিল, আর বিএনপি এটাকে জামাতের উপর এমনভাবে চাপিয়ে দিল, যার ফলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি প্রহসনের নাটক হয়ে গেল রাজনীতির অঙ্গনে। আপনারা মাইকেল মধুসূদনের দত্তের যে বিখ্যাত প্রহসন নাটক বুড়ো শালিকের ঘাড়ে রো, একটু গুগলে দেখে নেবেন খুব সংক্ষেপে যে এটার কাহিনী কি, অথবা প্রহসন কাকে বলে। আমরা সাধারণত প্রহসন বলতে যেটিকে বুঝাই, এটা প্রতারণা নয়, খুব কৌশল করে বিনা পয়সায়, বিনা ওজরে আপনার কাঙ্ক্ষিত একটা জিনিস আপনি করে নিলেন, এটিকে বলা হয় প্রহসন। যেমন ধরুন কোনো কুলবধূ আপনার খুব পছন্দ, আপনি তাকে পটালেন, বাঁশি বাজালেন, অসময় বাঁশি বাজায় কেড়ে পরাণ আমার বাইরম করে, বাঁশি বাজালেন, গৃহবধূ বের হয়ে এলো ঘর থেকে স্বামী সংসার ছেড়ে, আপনি পাট খেতে বসে আচ্ছা মতো আপনার কর্ম করে দিলেন, তারপর গৃহবধূকে বললেন যাও তুমি চলে যাও। গৃহবধূ না পারবে বলতে, না পারবে কোনো কিছু করতে, সে সোজা মাথা নিচু করে চলে যাবে। এইরকম যখন একটা ঘটনা ঘটে, আপনি মধু খেলেন কিন্তু কোনো দায় দায়িত্ব নিলেন না, এটিকে বলা হয় প্রহসন। এবং এই বাংলাদেশে যে প্রহসন কত মানে ঘটে তা বাংলাদেশের পল্লীগীতি গাইলেই বুঝতে পারবেন বা দেখলেই বুঝতে পারবেন। কয়েকটা গান বলি, যেমন যে অসময় বাঁশি বাজায় কেড়ে পরাণ আমার বাইরাম করে, অথবা পল্লী কবি জসীমউদ্দিনের সে বিখ্যাত গান আমায় এত রাতে ক্যানে ডাক দিলি প্রাণ কোকিলারে। এসব মানে সবই প্রহসনমূলক মানে অবস্থা, পরকীয়া এবং প্রহসন। আর আরেকটি গান আছে আব্দুল করিমের, আমি কুলহারা কলঙ্কিনী আমারে সিও নাগো সজনী, এটাও কুলহারা কলঙ্কিনী এরকম কোন একটা প্রহসনের মধ্যে পড়ে গিয়েছিল। ঠিক এবারের এই ঘটনায়, 23শে জুনের এই ঘটনায় আওয়ামী লীগ যে চাল চেলেছে, যে প্রহসনের নাটক সাজিয়েছে, সেই প্রহসনের নাটকে বহু মানুষ, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বহু মানুষ, একটা শব্দ আছে না চয়কারে চো, এটা বাদ দেন, চয়কারের পরে না হয়ে গেছে, ঢ্যাস না, চয়কারে চো ঢ্যাস নয়কারে না, বহু মানুষকে এভাবে বানিয়ে দেওয়া হয়েছে। 23শে জুন বাংলাদেশে বিরাট কিছু একটা হয়ে যাবে, ব্যাপকভাবে প্রচার করা হলো, দিল্লি থেকে, কলকাতা থেকে, লন্ডন থেকে। হালকা করে কিছু টাকা খরচ করা হলো, 2-4টে মিছিল করা হলো, অনলি 2-4টে মিছিল বলা হলো, 70টা জায়গায় মিছিল হয়েছে। তারপর ইন্টারনেটে সেগুলো ছড়িয়ে দেওয়া হলো এবং একটা আতঙ্ক তৈরি করা হলো, এই এদিকে আসবে না, খাইয়ে ফেলানো, মাইরে ফেলানো, এই ধরনের একটা ঘটনা। ফলে কি হলো, যারা ক্ষমতা আছেন তাদের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেল, তারা সেনাবাহিনী নিয়োগ করলো, 6টি জেলায় সেনাবাহিনী রীতিমতো টহল দিয়ে সবাইকে বুঝিয়ে দিল আজকে 23শে জুন, আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এবং এই যে সেনাবাহিনী যে টহল দিয়েছে 6টি জেলাতে, কত হাজার সেনাবাহিনী টহল দিয়েছে এবং রাষ্ট্রের কত শত কোটি টাকা খরচ গেছে, এখানে নর্মাল কোটি না, এই 6টি জেলাতে সেনাবাহিনী টহল দিতে
শত শত কোটি টাকা খরচ গেছে। তো এই যে সদু বানিয়ে দেওয়া কাউকে, এই কাজটি শেখ হাসিনা অতীতে যেভাবে করেছে এইভাবে সুন্দরভাবে তারা করলো, এবং আগামীতেও যেহেতু সে মজা পেয়ে গেছে আগামীতে এই কাজগুলো আরো করতে থাকবে। আর একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার করতে গিয়ে যখনই আপনি একবার ফেল করবেন যে না এটা বিশ্বাস করা যায় না, বোধহয় কিছুই করবে না, সেই দিনে টুস করে অকামটা করে ফেলবে। এটাই হলো রাজনীতির প্রহসন। এবং ঠিক সেম কাজটি হুমায়ুনের সাথে, সম্রাট হুমায়ুনের সাথে শেরশাহ করেছেন, ধোকা দিয়েছেন, বারবার ধোকা দিয়েছেন, বারবার প্রহসন করেছেন। একশো সময় যখন হুমায়ুনকে ধরে নিল যে বদমাশ আর আমাকে কিছুই করবে না, সে তখন আনন্দ আয়েস শুরু করলো, খাওয়া দাওয়া শুরু করলো, নাচো গান বাইজি, এর মধ্যে এসে হঠাৎ করে ঝুঁটিকে আক্রমণ। এবং সেই আক্রমণে বিশ্বাস করেন হুমায়ুন তলোয়ার তলা দূরের কথা, গায়ে জামা কাপড় পরারও সময় পায় নাই। ওই অবস্থাতে সে লাফ দিয়ে নদীতে পড়ছে, ডুবে মরে যাচ্ছিল। এক ভিস্তিওয়ালা তাকে একটা ভিস্তি দিয়ে, পানির মশক দিয়ে বাঁচালো তাকে। সে প্রাণ নিয়ে কোনো মতে নদীর উপরে যেতে পেরেছিল। এই হলো গেরিলা যুদ্ধ, রাজনীতির প্রহসনের ইতিহাস। ঠিক সেম ঘটনা মহাবীর হানিবল করেছিলেন রোমান সম্রাটের সাথে। তো এই যে প্রহসনটা ঘটলো রাজনীতিতে, সেনাবাহিনী একইভাবে বিএনপির ঘুম হারাম করে দিল তারেক রহমান সাহেব দেশের বাইরে। নর্মালি দেশে থাকলে তিনি কি করতেন পরের ব্যাপার, কিন্তু তার অবর্তমানে যারা দল চালান তাদের মাথা খারাপ হয়ে গেল। সারা বাংলাদেশে ছাত্রদল, যুবদল, তারা রাজপথে মিছিল করে, একটা দুইটা আওয়ামী লীগ ধরে সকাল বিকাল নাস্তা করা ইত্যাদি ইত্যাদি বলে তারা মিছিল করে, যে মিছিল আওয়ামী লীগকে যদি করতে হতো, অ্যাটলিস্ট এই মিছিলগুলো আওয়ামী লীগে যদি করতে হতো, না হলেও 100 কোটি টাকা খরচ যেত। সেই 100 কোটি টাকা খরচ না করে সেই কাজ ছাত্রদলকে দিয়ে করালো। গালাগালি করলো, কিন্তু নামটা তো উচ্চারিত হলো আওয়ামী লীগের। মানুষ শুনলো আওয়ামী লীগের গালাগালি করছে, কিন্তু মনোনয়ে আওয়ামী লীগ ঢুকে গেল। তারপর আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী মানুষ জেনে গেল। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী বহু মানুষ, 99% মানুষেরই জানা নেই। এখন যারা রাজনীতি সচেতন তাদের 100% মানুষই কিন্তু এটা এখন জানে যে 23শে জুন আওয়ামী লীগের সমাবেশ। এরপরে যেটা করা হলো, সবচেয়ে বেশি এখানে যাকে বলা হয় ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত। জামাত খুব ভয় পেয়ে গেল যে আসলে যদি এই ঘটনা হয় তাদের তো ইজ্জত থাকবে না। এবং জামাত এখানে কুলহারা কলমকে হিসেবে 2 কুল হারালো। তারা সদল বলে বিএনপির সাথে প্রতিযোগিতা করে রাস্তায় নামলো যে যদি আওয়ামী লীগ চলে আসে তাহলে প্রথম ডলাটা দেবে জামাতকে, কাজেই আওয়ামী লীগকে আর বাকি দেওয়া যাবে না। 2 নম্বর হলো যে তারা এই রাগ নিয়ে, ক্রোধ নিয়ে, যেটা যুদ্ধমদেহী মনোভাব নিয়ে 32 নম্বরে গেল, গিয়ে দেখলো আওয়ামী লীগের একটা কোনো মশা নাই, মাসি নাই, তেলাপোকা নেই, কিছু নেই। তখন তারা রাগ হয়ে গেল। এটা কোনো কথা হলো? এই কি ধরনের কাজ হলো? তখন আবার সাংবাদিকরা তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করা শুরু করলো। এই প্রশ্নে তারা মেজাজ হারিয়ে তারা করলো কি, সাংবাদিকদেরকে বেদম প্রহার করলো। এর ফলে কি হলো, এখন এই জামাতের যে উগ্রমূর্তি, রণমূর্তি, তাদের যে সন্ত্রাসী মনোভাব, যেটি 71 সনে তারা করেছিল, যে কাজটি আওয়ামী লীগ, বিএনপি সবাই বলার চেষ্টা করছে, কিন্তু তারা প্রতিবারই মাথায় টুপি দিয়ে, দাড়িতে খেজাব লাগিয়ে, নরম ভাষায় কথা বলে, কোরআনের আয়াত দিয়ে বারবার প্রমাণ করার চেষ্টা করছে তারা আসলে এরকম নন। কিন্তু এবার এই 32 নম্বরে সেটা প্রমাণ হয়ে গেল। আর এই ধরনের ঘটনা দেখে শেখ হাসিনা সঙ্গতি করেনি, দিল্লিতে বসে অট্টহাসি দেওয়া শুরু করেছে যে মানুষ এত বোকা হয়, মানুষ এত বেহিসাবি হয়, মানুষ এত অল্পতেই উত্তেজিত এবং অস্থিরতা দেখাতে পারে। কাজেই আমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। এই কথা যদি সে তার ডায়েরিতে লিখে রাখে, 23শে জুন 2026 আমার অনুভূতি, এটা যদি সে লিখে রাখে এবং পরবর্তীতে যদি আপনাদেরকে দেখায়, তখন আপনারা বুঝতে পারবেন যে আজকের এই কন্টেন্টটা তৈরি করলাম, সেই কন্টেন্টের কতটা মূল্য রয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।